নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমার ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি প্রথম কবিতা অটাম মানে শরৎকাল। শিক্ষার্থী বন্ধুরা, কবিতা শুধু পড়লেই হবে না, কবিতা পড়ার মধ্য দিয়ে আমাদের প্রতিটি শব্দকে বুঝতে হবে, প্রতিটি শব্দের অর্থ জানতে হবে, সেখানে কিভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলি আমাদের জানতে হবে। মনে রাখবে, আগামী বছর তোমাদের মাধ্যমিক পরীক্ষা। যারা ক্লাস 9-এ আছো তাদের আগামী বছর মাধ্যমিক পরীক্ষা। তাই এখন থেকে তোমাদের জেনে নেওয়া উচিত, তোমাদের শেখা উচিত কিভাবে পরীক্ষার প্রশ্ন কবিতা থেকে আসলে লিখতে পারবে, কিভাবে লিখবে, সমস্ত কিছু আলোচনা থাকবে আমার এই অটাম কবিতাটি পড়ার মধ্য দিয়ে। এবং কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে সমস্ত প্রশ্ন আমি তোমাদের এখান থেকে দেখাবো। এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখছি তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না পরীক্ষায় উত্তর করতে। শিক্ষার্থী বন্ধুরা, কবিতা পড়তে গেলে কবিতা থেকে যেটুকু সবথেকে জানা প্রয়োজন, মুখস্থ করা প্রয়োজন, সেটুকু হচ্ছে কবিতার নাম, কবির নাম। কেননা তোমাদের বইয়ের মধ্যে যে কবিতার নাম, কবির নাম সহ যে কবিতাটা দেওয়া আছে, পরীক্ষায় শুধুমাত্র কয়েকটি লাইন কবিতা থেকে তুলে দেওয়া থাকবে। তো সেই কয়েকটি লাইনের ভিত্তিতে তোমাদের প্রশ্ন আসবে, সেখানে কবিতার নাম কিংবা কবির নাম লেখা থাকবে না। তাই শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক শিক্ষার্থীকে বন্ধুকে বলছি, তোমরা কবিতার নাম, কবির নাম মুখস্থ রাখবে। আর তোমাদের যেটা সবথেকে বেশি জানানো দরকার, আমি যেমন তোমাদের জন্য পরিশ্রম করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য ভিডিও করছি, তোমরা আমাকে একটু ভালোবাসা আশা করে দেবে। সেই ভালোবাসা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আমি এরকম ভিডিও যখন আপলোড করব যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। এবং এই ভিডিওটি তোমাদের কাছে যে বন্ধু বান্ধবী আছে তাদের বেশি করে শেয়ার করে দেবে। আমি 100% নিশ্চিত দিচ্ছি তোমাদের সবারই ভিডিওটি ভালো লাগবে এবং পড়াটি বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেরি কিসের, চলো আমরা শুরু করছি কবিতা পড়া। যেভাবে কবিতা পড়লে পরে তোর পরীক্ষা নাম্বার পাবে, ঠিক সেইভাবে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের পড়ে শোনাবো। বলছে অটাম। আমাদের যেটুকু জানা দরকার আমি সেটুকু আলোচনা করব, বেশি আলোচনা করে সময় নষ্ট করব না। বলছে অটাম। অটাম শিক্ষার্থী বন্ধুরা শরৎকাল। অটাম মানে কি? শরৎকাল। AUTUMN। কবি হচ্ছেন জন, জন ক্লেয়ার। অটাম কবিতাটি কবি লিখেছেন জন ক্লিয়ার। এখানে জন ক্লিয়ার একটা প্রকৃতির দৃশ্যকে যা শরৎকালে দেখতে পাওয়া যায়, এত সুন্দরভাবে কবিতাটি উপস্থাপন করেছেন, না পড়লে বিশ্বাসই করতে পারবে না। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি কবিতা। বলছে দেখো, I love the fitful gust that shakes the casement all the day. I বলতে কবি নিজে। শিক্ষার্থী, I বলতে কবি নিজে। I মানে কবি, লাভ মানে ভালোবাসেন, the fitful gust দমকা বাতাস। দমকা বাতাস অনিয়মিত বাতাস। দেখো কি বলছে, I বলতে আমি অর্থাৎ কবি নিজে, লাভ মানে ভালোবাসেন অর্থাৎ কবি ভালোবাসেন। কি ভালোবাসেন? the fitful gust মানে দমকা বাতাস, যে বাতাস অনিয়মিত, মাঝে মাঝে কখনো জোরে কখনো আস্তে বয়ে বেড়ায়, তাদের বেলা কি? ফিটফুল গাস্ট অর্থাৎ ঝড় বাতাস বা দমকা বাতাস। দ্যাট
যে বাতাস অর্থাৎ দ্যাট যেটি শেক্স নাড়ায়, নাড়ায় মানে দোলায়, নড়াচড়া করায়। দেখবে শিক্ষার্থী বন্ধুরা, যখন জোরে হাওয়া আসে, বাতাস বয়, গাছ কিন্তু নড়িয়ে দেয়, গাছ কিন্তু নড়তে থাকে। তাই বলছেন আই লাভ দ্য ফিটফুল গাস্ট, কবি ভালোবাসেন দমকা বাতাস, দ্যাট যে বাতাস শ্যাক্স নাড়িয়ে দাঁড়ে, শ্যাক্স নাড়ায়। দ্য কেসমেন্ট, দ্য কেসমেন্ট হচ্ছে বড় ঘরের জানালা, বড় বড় ঘরের যে জানালাগুলি হয় তাদের দুপাশ থেকে খোলা যায়, ভেতর থেকে খোলা যায়, বাইরে থেকেও খোলা যায়, সেই জানালাগুলি বলছে কেসমেন্ট। বিশেষ করে জানালাগুলি ইংল্যান্ডে দেখা যায়। অল দা ডে সারাটা দিন ধরে, অল দা ডে, অল দা ডে সারাটা দিন ধরে, অর্থাৎ যে দমকা বাতাস সারাটা দিন ধরে ঘরের মধ্যে যে বড় জানালাগুলি আছে সেই জানালাগুলি দুলাতে থাকে, নাড়াতে থাকে, সেই বাতাসটি কবি দেখতে ভালোবাসেন। যে বাতাসটি কবি বলছেন কি বাতাস? ফিটফুল গাস্ট, দমকা বাতাস। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রথম লাইনটি বুঝতে পেরেছ। তাহলে কবি কি ভালোবাসেন? কবি ভালোবাসেন ফিটফুল গাস্ট, দমকা বাতাসকে। কেন কবি দমকা বাতাসকে ভালোবাসেন প্রশ্ন আসতে পারে। তাহলে দ্যাট শেক্স দ্য কেসমেন্ট অল দ্য ডে, যে বাতাসগুলি সারাটা দিন ধরে সেই ইংল্যান্ডে অর্থাৎ বড় বড় ঘর যে রয়েছে, বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর মধ্যে বড় বড় জানলাগুলি রয়েছে, সেই জানলাগুলিকে দোলাতে থাকে, নাড়াতে থাকে। এই জানলাগুলির বৈশিষ্ট্য হচ্ছে বাইরের থেকেও খোলা যায়, ভিতরের দিক থেকেও খোলা যায়। এবার বলছি পরের লাইন কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? and from the mossy tree takes the faded leaves away। দেখো and মানে এবং, from মানে থেকে, the mossy elm tree, ইংল্যান্ডে এক প্রকার এলম গাছ পাওয়া যায়। এই এলম গাছ, এলম ট্রি মানে এলম গাছ, সেই গাছটা অনেক দিনের পুরনো হওয়ার জন্য অর্থাৎ অনেক বড় হওয়ার জন্য সেখানে মসি অর্থাৎ শ্যাওলা শ্যাওলা ভাব নিয়েছে। মসি মানে কি? শ্যাওলা শ্যাওলা ভাব। দেখবে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশেও, তোমাদের বাড়ির চারপাশেও অনেক দিনের যদি পুরনো কোনো গাছ থাকে, সেই গাছের মধ্যে শ্যাওলা জমে। ঠিক এখানে সেই গাছের কথা বলছে। ইংল্যান্ডে একটা প্রজাতি যে গাছ এলম গাছ, এটা এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ যার কোনো একটা ঋতুতে সমস্ত পাতা ছড়িয়ে দেয়। সেই এলম গাছের মধ্যে কি রয়েছে? শ্যাওলা রয়েছে। সেই শ্যাওলা জড়িত এলম গাছ টেক্স নেয়, অর্থাৎ এলম গাছ থেকে নিয়ে নেয় কি? দা ফ্যাডেড বিবর্ণ লিভস পাতাগুলি এভাবে দূরে অর্থাৎ ফেলে দেয়। অর্থাৎ এলম গাছ থেকে যে বিবর্ণ পাতাগুলি রয়েছে, বিবর্ণ পাতা দেখবে শিক্ষার্থী বন্ধুরা, গাছের পাতা যখন পুরানো হয়ে যায়, আমাদের ঘরোয়া বাংলা বলে বাত্তি হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ রাজবংশী ভাষা বলা হয় বুড়া হয়ে গেছে। এই যে পুরানো হয়ে গেছে, বাত্তি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই যে ভাষাগুলি আছে, সেটা যেটাই বলো না কেন, সেই গাছের পাতা তখন সুন্দর থাকে না। মানুষের বয়স হলে মানুষের মুখে যে উজ্জ্বলতা ভাব থাকে, সে উজ্জ্বল ভাব থাকে না। স্কিনের মধ্যে দেখবে টান টান ভাব থাকে, সেই টান টান ভাব থাকে না। ত্বক যখন কুচকে যায়, ঠিক গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে যায়। সেই বিবর্ণ গাছের পাতাগুলি and from the mossy elm tree হচ্ছে সেই এলম জাতীয় শ্যাওলা জনিত গাছ থেকে টেক দ্য ফ্যাডেড লিভস away, সেই বিবর্ণ পাতাগুলি ফেলে দেয় অর্থাৎ ছড়িয়ে দেয়। কে ছড়িয়ে দেয় শিক্ষার্থী বন্ধুরা? দ্য ফিটফুল গাস্ট, দমকা বাতাস। দেখবে যখন একটা জোরে বাতাস আসে, গাছ থেকে সেই পুরানো পাতাগুলি আগে ঝরে পড়ে। এখানেও ঠিক তাই বলছে দেখো ট্রুইলিং দেন, ট্রুইলিং মানে হচ্ছে ঘোরপাক খেয়ে, পাক খেতে খেতে, দেম মানে তাদের অর্থাৎ পাতাগুলিকে, বাই দা উইন্ডো পেন, বাই মানে দ্বারা, দা উইন্ডো মানে দ্বারা বা পাশে, দা উইন্ডো মানে জানালা,
পেন মানে যে জানালায় যে কাঁচ লাগানো থাকে তাকে শার্সি বলা হয়। সেই জানালার শার্সির গায়ে কি করে ফেলে দেয়। উইথ সঙ্গে, থাউজেন্ড হাজার হাজার, আদার্স অন্যান্য পাতাগুলি ডাউন দ্য লেন গলিতে ফেলে দেয়। অর্থাৎ একটা বাতাস যখন জোরে বয়ে আসে, সেই বাতাসে শুধু কয়েকটি পাতা পড়ে তাই নয়, হাজার হাজার পাতা পড়ে। তার মধ্যে কিছু পাতা সব গাছ থেকে পড়ে সব ঘুরপাক খেতে খেতে জানালার মধ্যে সে বাড়ি খায়। সেই কথাই কই বলছেন যে পাতাগুলি জানালার মধ্যে বাড়ি খায় সেগুলো তো খাচ্ছে, বাকি পাতাগুলি সেই যে গলিপথ রয়েছে সেই গলিপথের মধ্যে পড়ছে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথম স্তবকে জানতে পারলাম কবি সেই দমকা বাতাস ভালোবাসে, যে বাতাস সে ঘরের মধ্যে যে বড় জানলাগুলি আছে সেই জানলাগুলিকে বারবার তোলাতে থাকে, যে বাতাস যে শ্যাওলা জনিত গাছ এলিম গাছ থেকে যে পুরনো যত পাতা আছে সব পাতাকে ঝরিয়ে ফেলে এবং সেই বাতাস পাক খাওয়াতে খাওয়াতে পাতাগুলিকে জানালার যে গাছ লাগানো আছে সেই অংশে ধাক্কা খাওয়ায় এবং বাকি যে আরো হাজার হাজার পাতা রয়েছে সেই পাতাগুলি গলিপথে ফেলে দেয়। আমরা এটুকু প্রথম প্যারা থেকে জানতে পারলাম, প্রথম স্তবক থেকে জানতে পারলাম। এবার পরে কি বলছিল শিক্ষার্থী বন্ধুরা, আই লাভ কবি ভালোবাসেন টু সি দেখতে। আই লাভ টু সি, আই বলতে আমি, আমি বলতে কবি। আই লাভ টু সি কবি ভালোবাসেন দেখতে। দেখো কি বলছে, আই লাভ টু সি কবি ভালোবাসেন দেখতে দা শেকিং, দা শেকিং, শেকিং মানে দুলতে থাকা, নড়াচড়া করা। টুইক মানে ছোট ছোট পাতা বা ডাল, অর্থাৎ যখন বাতাস জোরে আসে তখন গাছের মধ্যে যে ছোট ছোট ডালপালাগুলি আছে সেগুলি দুলতে থাকে। এই শেকিং মানে দুলতে থাকা কিংবা নড়াচড়া করা। অর্থাৎ আই লাভ টু সি দা শেকিং টুইক্স, আমি দেখতে ভালোবাসি, কবি দেখতে ভালোবাসেন গাছের ছোট ছোট পল্লব জড়িত পাতাগুলিকে। ড্যান্স দুলতে থাকে, নাচতে থাকে, টিল পর্যন্ত, দা শার্ট মানে শেষ না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া মানে শুরু না হওয়া বলো বলতে পারো। অফ ই বলতে ইভিনিং, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, পর্যন্ত শার্ট মানে বন্ধ হওয়া, ইভিনিং মানে সন্ধ্যা, মানে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সারাটা দিন কি করে ড্যান্স দুলতে থাকে। কে? সেই দোলায়মান পাতাগুলি, গাছের ছোট ছোট পল্লবগুলি, সেই পাতাগুলিকে কবি দেখতে ভালোবাসেন। দা স্প্যারো চড়াই পাখি অন দা কটেজ, অন দা কটেজ যে কুটির ঘর রয়েছে, কুড়ে ঘর রয়েছে, সেই কুড়ে ঘরের উপরে রিক তারা যেখানে থাকে তারা কি রয়েছে, জড়ো হয়েছে। দেখো দা স্প্যারো চড়াই পাখি অন দা কটেজ রিক, রিক বলতে পারো চাল বা ছাদ। সাধারণত যে আগেকার দিনে আমরা উপরে যে ঘর থাকে, আমরা বিশেষ করে আমাদের যারা ঘরোয়া বাঙালি, আমাদের যারা নবশক্তির মধ্যে যারা আছি তারা আমরা কিন্তু চাল বলে থাকতাম। তাহলে ঘরের উপরে যে চালা আছে, চাল বা ছাদ, সেই কুটিরের উপরে যে ঘর রয়েছে, সেই কুটিরের উপরে যে চাল বা ছাদ রয়েছে, সেই ছাদের মধ্যে চড়াই পাখিগুলি দেখবে। বিশেষ করে আগেকার দিনে, আজ থেকে যদি আমরা 15-20 বছর আগে চলে যাই, গ্রামগঞ্জে নদীর পাড় থেকে, নদীর পাড়ে কাশিয়া একদম সন যে পাওয়া যেত, সন তৈরি হয় যে আমরা ঝাড়ু তৈরি করি, সেগুলি দিয়ে দেখবে গ্রামগঞ্জে প্রচুর পরিমাণ বাড়ি তৈরি করা হতো, ঘরের চালা তৈরি করা হতো, আর সেখানে চড়াই পাখি বাসা বেঁধে থাকতো। ঠিক সেই রকম হয়তো এখানে কোনো কুটিরের কথা বলা হয়েছে। এটা ইংল্যান্ডের কথা, ইংল্যান্ডের কথা বলা হয়েছে। বলছে কি বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দা স্প্যারো চড়াই পাখি অন দা কটেজ রিক, সেই কুটিরের ঘরের যে চালের মধ্যে তারা এক জায়গায় সবাই হয়েছে। দা স্প্যারো চড়াই পাখি অন মানে উপরে, অর্থাৎ সে বসে আছে, অন দা কটেজ রিক সেই কুটিরের চালার উপরে, হোস যারা, চার কিচির মিচির করিয়ে, উড মেক বিলিভ বিশ্বাস করায় যে, অর্থাৎ হোস চার যাদের কিচির মিচির, অর্থাৎ তারা এতটাই চিৎকার করে যে, উড মেক বিলিভ তারা বিশ্বাস করাতে চায়। কি বিশ্বাস করাতে চায়? দ্যাট যেন, স্প্রিং বসন্তকাল, ওয়াজ জাস্ট নাও সবে মাত্র এখন,
ওয়াজ জাস্ট মানে সবেমাত্র, নাও এখন, ফ্ল্যাটারিং বাই ছলনা করে চলে গেল, মানে প্রতারণা বা ছলনা করে চলে গেল। মনে হচ্ছে এই মানে শরৎ কি বসন্ত এলো এখনই চলে গেল, মানে কবির কাছে মনে হচ্ছে যে বসন্তকাল খুব তাড়াতাড়ি চলে গেল, এই মাত্র দেখলাম এই চলে গেল। অর্থাৎ ফ্ল্যাটারিং বাই মানে ছলনা করে চলে যাওয়া। কোথায় চলে গেছে? ইন সামার্স ল্যাব, গ্রীষ্মের কোলে। ইন সামার্স, সামার্স অর্থাৎ হচ্ছে গ্রীষ্মকাল, কমা দিয়ে দেখো উপরে কমা দিয়ে এস দেওয়া আছে, মানে যখনই উপরে কমা দিয়ে এস দেওয়া থাকবে ওটা বলে অ্যাপস্ট্রফি, ওটাকে যখন দেওয়া থাকবে তখন সেই নাউনের সঙ্গে বসনার যুক্ত করবে। তাই সামার্স, সামার মানে গ্রীষ্ম, আর সামার্স মানে হচ্ছে গ্রীষ্মের বা গ্রীষ্মের, সেই ল্যাব মানে কোল। ইন সামার্স ল্যাব, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স, ফুলগুলি টু লাই, যেন শুতে গেছে। অর্থাৎ সমস্ত ফুলগুলি এমন ভাবে ঝরে পড়েছে মনে হচ্ছে বসন্তকাল চলে গেছে, যেমন গ্রীষ্মকালের কোলে, গ্রীষ্মকালের কোলে সেই ফুলগুলি ঝরে পড়েছে। কবি সেটাও দেখতে ভালোবাসে। বলছে আই লাভ টু সি, আই লাভ টু সি। কবি, আই বলতে এখানে আমি, আমি বলতে কবি, লাভ ভালোবাসেন, টু সি দেখতে, দা কটেজ, কটেজ কুটিরের স্মোক ধোঁয়া, মানে কুটিরে যে রয়েছে সেই কুটিরে যে ধোঁয়া, সেই ধোঁয়া দেখতে কবি ভালোবাসেন। এবার বলছে কার্ল, যা পাকিয়ে পাকিয়ে, কার্ল মানে কি পাকিয়ে পাকিয়ে, আপওয়ার্ডস উপরের দিকে ওঠে, মানে দেখবে শিক্ষার্থীরা এরকম ভাবে পাকিয়ে 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 উপর দিকে যাচ্ছে। যে ধোঁয়া দেখবে ধোঁয়াগুলো কি করে আস্তে আস্তে উপর দিকে ওঠে, যে উপর দিকে পাকিয়ে পাকিয়ে যে উঠছে সেই ধোঁয়া কবি দেখতে ভালোবাসেন। তাহলে আবার বলছি, আই বলতে কবি, লাভ ভালোবাসেন, টু সি দেখতে, কবি দেখতে ভালোবাসেন, দা কটেজ স্মোক কুটিরের ধোঁয়া, দা কটেজ মানে হচ্ছে কুটির, স্মোক মানে ধোঁয়া, কার্ল মানে পাকিয়ে পাকিয়ে, আপওয়ার্ডস উপর দিকে উঠছে, থ্রো মানে মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে? দা নেক ট্রিজ, দা নেক ট্রিজ, নেক মানে ন্যাড়া, ন্যাড়া বলতে যে গাছের পাতা নেই তাকে বলছে ন্যাড়া, ট্রিজ গাছগুলি থেকে, অর্থাৎ বনের মধ্যে বা বাড়ির পাশে, বাড়ির পাশে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলির পাতা সব ছড়িয়ে পড়েছে, সেই পাতাহীন গাছগুলিকে বলা হয় ন্যাড়া গাছ। সেই ন্যাড়া গাছের উপর দিয়ে যখন সেই রান্নাঘরের চিমনি দিয়ে বেরিয়ে আসা ধোঁয়াগুলি পাকিয়ে পাকিয়ে পাখি উপরে উঠছে, সেই ধোঁয়াগুলিকে কবি দেখতে ভালোবাসেন। এবার বলছে দা পিজন্স, পায়রাগুলি, দা পিজন্স মানে পায়রাগুলি, নেস্ট লেট জড়ো হয়েছে, নেস্ট লেট অর্থাৎ হচ্ছে নেস্ট লেট জড়ো হয়েছে, রাউন্ড চারপাশ দিয়ে, দা কোট তাদের থাকার জায়গা, দা কোট মানে হচ্ছে পায়রা যেখানে থাকে সেই থাকার জায়গা। আর নেস্ট লেট কথা অর্থ হচ্ছে নেস্ট, নেস্ট লেট কথা অর্থ হচ্ছে জড়ো হওয়া, রাউন্ড কথা অর্থ হচ্ছে চারপাশ দিয়ে, অর্থাৎ পায়রা যেখানে থাকে সেই জায়গার মধ্যে পায়রাগুলি চারপাশ দিয়ে রয়েছে। দেখবে শিক্ষার্থী বন্ধুরা যাদের বাড়িতে পায়রা আছে তোমরা লক্ষ্য করবে 2 জোড়া 3 জোড়া 5 জোড়া 6 জোড়া 10 জোড়া যাদের বাড়িতে পায়রা আছে, দেখবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বা সন্ধ্যার আগ মুহূর্তে সমস্ত পায়রাগুলি উড়ে পাশে জড়ো হয়, এক একটা যার যার নির্দিষ্ট থাকার জায়গা, সেখানে উড়ে উড়ে যাওয়ার আগে তারা এক জায়গায় জড়ো হয়। তাদের যে নিজস্ব যে রকমের বুলি রয়েছে সেই কৌতর বা পায়রার যে ডাক তারা ডাকতে থাকে, পাখা বাড়াই করে পাখা এবং পাখা উঁচু করে ডানা উঁচু করে তারা মারামারি করতে থাকে। এটা পায়রাদের স্বভাব সিদ্ধ একটা স্বভাব ভঙ্গিমা। এবার সেই পায়রার কথা বলা হয়েছে, যে কি বলা হয়েছে এখানে, কি বলা হয়েছে এখানে দেখো, বলছে দা পিজন্স পায়রাগুলি, নেস্ট লেট জমায়েত হয়েছে, রাউন্ড দা কোট, রাউন্ড মানে চারপাশ দিয়ে, দা কোট কথা অর্থ হচ্ছে তাদের থাকার জায়গা, পায়রা যেখানে থাকবে থাকার জায়গার চারপাশ দিয়ে তারা জড়ো হয়েছে, সেটাও দেখতে খুবই ভালোবাসেন। অন কেমন দিতে? অন নভেম্বর ডেজ, নভেম্বরের যে দিনগুলি, নভেম্বরের দিনগুলিতে, এখানে আগে হয়তো এখানে ডাল শব্দ থাকলে ভালো হতো, অন নভেম্বর ডালস ডেজ, অর্থাৎ নভেম্বরের, অন নভেম্বর ডালস ডেজ,
নভেম্বরের নিরস দিনগুলিতে, আর এখানে আছে অন নভেম্বর ডেজ, অর্থাৎ নভেম্বরের দিনগুলিতে। নভেম্বর মাসগুলির অ্যাকচুয়ালি শিক্ষার্থী বন্ধুরা কবির কাছে নিরস মনে হয়েছে। ডাল শব্দটা এখানে জানি না কেন নেই, মিস্টেক হয়েছে কিনা। ডাল শব্দটা হচ্ছে কি নিরস, অর্থাৎ যেটা মধ্যে কোনো রকম ভাবে ভালো লাগার মতো কিছু থাকে না। সেই নভেম্বরের দিনগুলিতে পায়রাগুলি কি হচ্ছে তাদের বাসার পাশে জড়ো হয়েছে। লাইক দিস, যেমন করে ধোঁয়া পুরোপুরি উঠতে থাকে একবার ঘুরপাক খেতে, ঠিক তেমন ভাবে পায়রাগুলি সে জমায়েত হয়েছিল বিভিন্ন জায়গা থেকে উড়ে উড়ে এসে। ঠিক আছে, এবার তারপরে কি বলছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, দা কক মোরগ, আপন ওপরে, দা ডাং হিল। ডাং হিল কথা অর্থ হচ্ছে গোবর যে রাখে, আমাদের মধ্যে দেখবে বলা হয় গোবরের ভিড়ান কিংবা গোবরের ঢিবি। বাড়িতে যারা গরু পোষে সন্ধ্যাবেলা দেখবে বাড়ির মহিলারা, অনেকবার মেয়েরা, অনেকবার কিংবা পুরুষ মানুষেরাও সে গোয়াল ঘর কাকে বলা হয়, যেখানে গরু রাখা হয়, সেই গরুগুলি ঘর থেকে বের করার পরে সেই গরু যে রাত্রেবেলায় যে পায়খানা করে সেটা বলা হয় গোবর বলা হয়, যে মলমূত্র ত্যাগ করে সেটা হচ্ছে কি মল ত্যাগ করে সেটা গোবর বলা হয়। সেই গোবরগুলি কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, রাখতে রাখতে সেখানে অনেক গোবর জমা হয়, সেটাকে বলা হচ্ছে কি ডাং হিল। সেটাকে বলা হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা ডাং হিল, এটা বলছে ডাং হিল। তাহলে সেই গোবরের স্তূপ, আসলে গোবরের স্তূপ বোঝাতে পারলাম। সেই গোবরের স্তূপে বাড়িতে যদি মুরগি থাকে তবে সেই গোবরের মধ্যে অনেক পোকামাকড় থাকে। দেখবে 5-7টা মুরগি আছে, সেখানে একটা মোরগ আছে, সেই মোরগগুলি বা মুরগিগুলি সেই পা দিয়ে গোবরগুলি দিয়ে করে পোকামাকড় বের করে খাচ্ছে। মাঝে মাঝে দেখবে মোরগ দু পা ছেড়ে কুকুরে ডাকছে, চিৎকার করছে। ঠিক একই ভাবে শিক্ষার্থীদের এখানে কি বলছে, দা কক মোরগ, আপন ওপরে, দা ডাং হিল ক্রোয়িং। ডাং হিল কথা অর্থ হচ্ছে গোবরের যে ঢিবি বা স্তূপ রয়েছে সেই গোবরের স্তূপের উপরে ক্রোয়িং ডাকছে। কে ডাকছে? মোরগ ডাকছে। এটাকে খুবই ভালোবাসেন। দা মিল সেলস হাওয়াই কল। দা মিল সেলস হাওয়াই কল, অর্থাৎ যে কল বাতাসে চলে। হাওয়াই কলস অন দা হেড, পতিত জমি বা খালি জমির উপরে এ গোয়িং মানে ঘুরপাক খাচ্ছে মানে ঘুরছে। বাতাস বইছে মানে কি হাওয়াই কল ঘুরছে, চলছে। এই গোয়িং মানে অনবরত সে বাধাহীন ভাবে ঘুরছে। দা ফেদার মানে পালক, ফ্রম থেকে, দা রেভেন্স ব্রেস্ট মানে ধার কাক। রেভেন্স কথা অর্থ হচ্ছে ধার কাক। সেই ধার কাকের বুক থেকে, দা ফেদার মানে পালক, ফ্রম মানে থেকে, দা রেভেন্স ব্রেস্ট মানে বুক, রেভেন্স মানে ধার কাক। ধার কাকের বুক থেকে পালক কি করছে? ফলস পড়ছে। অন দা স্টাবল লিভ নাড়া খেতে। অন দা স্টাবল কথা অর্থ হচ্ছে কি ক্ষেত বা জমি, লি মানে নাড়া, অর্থাৎ নাড়া ক্ষেতের উপরে পড়ছে। কি পড়ছে নাড়া ক্ষেতের উপরে? সেই ধার কাকে, যে রাবেন বিস্ট ধার কাকের বুক থেকে, তার ফেদার পালকগুলি ফ্রম থেকে, ফলস পতিত হচ্ছে, অন দা স্টাবল লিভ নাড়া খেতে। শিক্ষার্থী নাড়া ক্ষেত কি? যারা গ্রামে বসবাস করো আশা করি সবাই তোমরা এটার সাথে পরিচিত। দেখবে আমরা যখন ধান কেটে নেই, ধান কাটার পরে মাটির উপরে কিছুটা অংশ ধানের অংশ থেকে থাকে, ওটাই বলা হয় নাড়া, মানে ধান গাছের গোড়ার অংশ। সেই নাড়া খেতে কি করছে? সেই ধার কাকের পালক পড়ছে। এবার বলছে দা অ্যাকর্নস মানে ওক গাছ, ওক গাছের ফল। দা অ্যাকর্নস মানে ওক গাছের ফল, নিয়ার কাছ থেকে। দা ওল্ড ক্রোস নেস্ট মানে ওক গাছের মধ্যে কিংবা ওক গাছের পাশে একটা অন্য গাছ রয়েছে, সেই ওক গাছ কিংবা পাশের গাছে কাকের বাসা রয়েছে। দেখো ক্রাউস নেস্ট, নেস্ট মানে বাসা, ক্রাউস মানে হচ্ছে কি কাক। ক্রোস কি আছে? ক্রোস ওল্ড মানে বৃদ্ধ, দা ওল্ড ক্রোস নেস্ট বৃদ্ধ কাকের, দা ওল্ড ক্রোস নেস্ট বৃদ্ধ, দা ওল্ড মানে বয়স্ক বা বৃদ্ধ, ক্রোস মানে কাকগুলির, কাকের, নেস্ট মানে বাসার, নেয়ার মানে কাছ থেকে, দা অ্যাকর্নস ওক ফল ঝরে পড়ছে।
দ্য অ্যাকর্স নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, মানে বৃদ্ধ কাকের বাসার কাছ থেকে ওক গাছের ফলগুলি ঝরে পড়ছে। কেমন করে? ড্রপ, পড়ছে, প্যাটারিং, মানে টুকটাক করে। প্যাটারিং কথা অর্থ হচ্ছে টুকটাক করে শব্দ করে পড়া, মানে উপর থেকে যদি কোনো কিছু পড়ে টুকটাক শব্দ হচ্ছে, সেই পড়াটা হচ্ছে প্যাটারিং। ডাউন, নিচে, দা ট্রি, গাছ থেকে। তাহলে ওক গাছের ফলগুলি উপর থেকে টুকটাক করে পড়ছে। কোথা থেকে পড়ছে? সেই ধার কাকের যে বাসা আছে, কাকের যে বাসা আছে, সেই কাকের বাসার কাছ থেকে পড়ছে। ঠিক আছে, এবার দেখো তারপরে কি বলছে? দ্য গ্রান্টিং পিগস, দ্য গ্রান্টিং পিগস মানে শব্দ করা শুকরগুলি, পিগস মানে শুকরগুলি, দ্য গ্রান্টিং মানে শুকরদের আওয়াজ, গোঁত গোঁত করে যে আওয়াজ করে, সেই গোঁত গোঁত করা আওয়াজ শুকরগুলি, যারা ওয়েট ফর অপেক্ষা করে, অল সবাই, অর্থাৎ শুকরগুলি সবাই কি করে? অপেক্ষা করে। কিসের জন্য? সেই ওক গাছের ফলগুলির জন্য। তারা কি করে? যখন সেই ওক গাছের ফলগুলি পড়ে যায়, স্ক্র্যাম্বেল, তারা কি করে? স্ক্র্যাম্বেল আর হাড়ি, তারা হুড়োহুড়ি বা তাড়াতাড়ি, স্ক্র্যাম্বেল মানে হুড়োহুড়ি, তাড়াতাড়ি করে। হয় আর যেখানে দে ফল, ওক ফলেরা পড়ে। দে বলতে গেলে ওক গাছের ফলেরা, ফল মানে পতিত হয়। যেখানে উপর থেকে ওক গাছের ফলগুলি পড়ে, সেই সমস্ত শুকরগুলি সেখানে গিয়ে সেই ওক ফল খাবার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে, তারা হুড়োহুড়ি করে আর গ্রোথ 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 করে শব্দ করতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এটা শুনে দেখবে তোমাদের দাদাদের কাছে কিংবা দিদিদের কাছে। আমরা যখন ছোট ছিলাম, গ্রীষ্মকালে যখন আকাশে মেঘ হতো, বাতাস বয়ে বেড়াতো, আমার মনে পড়ে আমিও যেতাম সেই আম কুড়োতে। বাছা উপর থেকে যখন আম পড়তো, 5-7 জন একটা প্লাস্টিকের যে ক্যারিগুলো আছে না, সেই ক্যারিগুলো হাতে নিয়ে যেতাম। আম কখন গাছ থেকে পড়বে, আর যখনই আম পড়বে সবাই মিলে সেই আমটার উপর ঝাঁপিয়ে পড়তাম। যার হাতটি আগে পড়বে সে আমটি পাবে। ঠিক একইভাবে সেই শুকরগুলি কি করছে বলতো? আবার ভেবো না শুকরের সাথে তুলনা করছে, আমি বলছি জাস্ট সেটা একটা আনন্দ, দেখতে মজা। যেমন তোমরা কুল খাচ্ছ, কুল গাছে কেউ যে উপর দিয়ে ঢিল মারে, যে কুলগুলো আগে বলছে সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়ে কুল ধরার জন্য, ঠিক একইভাবে তেঁতুল গাছ থেকে যখন তেঁতুল পাড়া হয়, পড়তে যখন তেঁতুল পড়ছে তোমরা বেশি ঝাঁপিয়ে পড়ো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তারপরে যখন জলপাই গাছ থেকে যখন জলপাই পড়ে, ঠিক আমরা ঠিক দেখবে যারা বাচ্চারা কি করে, কার আগে কিনে তাড়াতাড়ি চলে যায়। ঠিক একইভাবে সেই ওক গাছ থেকে যখন নাকি সেই ওক ফলগুলি পড়ছে ধার কাকের বাসার গাছ থেকে, সেই ওখানে যে শুকরগুলি অপেক্ষা করে আছে, সে অপেক্ষারত শুকরগুলি কি করছে? সেই ফলগুলি পাওয়ার জন্য তারা হুড়োহুড়ি তাড়াতাড়ি করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি কবিতাটি বুঝতে পেরেছ। এবার তোমাদের কবিতার মধ্যে, এই কবিতাটির মধ্যে টেস্ট বই 6টি এমসিকিউ প্রশ্ন আছে, তার সাথে আমি আরো 2টি প্রশ্ন এখানে যুক্ত করেছি। এই প্রশ্নগুলি আমি তোমাদের এখন আলোচনা করব। এরপরে আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। তোমরা কিভাবে এই কবিতা থেকে মুখস্থ না করে তোমরা উত্তরগুলি লিখবে, সেটা এখন আমি তোমাদের দেখাবো। এখান থেকে তোমাদের সাথে আলোচনা থাকবে এমসিকিউ প্রশ্ন, আলোচনা থাকবে ট্রু ফলস প্রশ্ন, এবং থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট প্রশ্ন। তাহলে চলো আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। বলছে দেখো, অল থ্রু দা ডে, বলছে অল থ্রু দা ডে দা ফিটফুল গাছ শেক দা। দেখো এখানে বলছে কি বলছে? উইন্ডো, পেন, কার্টেন্স, কেসমেন্ট, ডোর। দেখো শিক্ষকরা বলছে I love the fitful grass that shakes the casement all the day. তাহলে আমরা কি পেলাম? বা কেসমেন্ট। কি পেলাম? কেসমেন্ট। তাহলে শিক্ষকরা উত্তরটা কি হবে? কেন হচ্ছে কি উত্তর হবে? উইন্ডো, পেন, কার্টেন্স, কেসমেন্ট। তাহলে আমরা কেসমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। কেসমেন্ট কথার অর্থ কবিতা পড়ার সময় তোমাদের বলছিলাম, কেসমেন্ট কথার অর্থ হচ্ছে যে বড় জানালা, যে জানালা ঘরের দুপাশ থেকে খোলা যায়। বলছে the poet loves to see the shaking twigs dance till the, বলছে কবি দেখতে ভালোবাসেন
স্ট্যাকিং টু স্ট্যান্ড স্টিল দা, অর্থাৎ গাছের ছোট ছোট পল্লবগুলি দুলতে থাকে। সেটা কোন সময় পর্যন্ত? বলছে দেখো, কামিং অফ ডাউন, ইভ অফ নাইট, ইভ অফ আফটারনুন, শার্ট অফ ইভ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কবিতা লাইনে দেওয়া আছে, আমরা অবশ্যই কবিতা লাইনে পড়েছি। কবিতা কি দেওয়া আছে দেখো, শার্ট অফ ইভ, দেখো দেওয়া আছে শার্ট অফ ইভ, কি আছে শার্ট অফ ইভ। তাহলে আমরা কি উত্তরটা করবো, এইটা লিখবো শার্ট অফ ইভ। তাহলে বুঝতে পারছো, ঠিক এইভাবে তোমরা কবিতা থেকে বেছে বেছে প্রশ্ন মিলিয়ে উত্তরগুলি করবে। এরপর আমি তোমাদের আরো বিস্তারিত আলোচনা করবো পরবর্তী কবিতাগুলিতে বা গল্পগুলিতে। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে, দ্য স্প্যারো স্যাট অন দ্য, চড়াই পাখি বসে থাকে, কটেজ রিক, হাউস টপ, মস এলট্রি, কেসি কেসমেন্ট। আমরা দেখি চড়াই পাখি কোথায় আছে, দ্য স্প্যারো, দেখো স্প্যারো কোথায় আছে, দেখো দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, দেখো কটেজ রিক দেওয়া আছে, কি আছে কটেজ রিক। তাহলে শিক্ষার্থী উত্তরটা কি হবে, এখানে 3 নম্বর প্রশ্ন উত্তর কি হবে, দেখো যে কটেজ রিক, কি হবে কটেজ রিক, মানে চড়াই পাখি বসে আছে কোথায়, সেই কুঠিরের উপর। ওকে, কুঠির যে চাল রয়েছে সেই চালের উপরে। বলছে দা পিজনস নেস্টেড রাউন্ড দা, এই পিজন নেস্টেড রাউন্ড দা, পায়রাগুলি জমা হয়েছে। পিজনস কোথায় রয়েছে, দেখো পিজনস কোথায় রয়েছে, পিজনস কোথায় রয়েছে, এই দেখো পিজনস রয়েছে নেস্টেড রাউন্ড দা কোট। কি বলছিস তোমরা, রাউন্ড দা কোট। তাহলে অপশন কি আছে দেখো, কোট। তাহলে এই উত্তরটা হবে ঠিক। আশা করি বুঝতে পেরেছো কোট। এবার বলছে the cock was crowing upon the, cock was crowing upon the, দেখো মোরগ ডাকছে, the cock upon the dunghill crowing, তাই কোথায় ডাকছে, dunghill। দেখো অপশনে কি আছে, অপশন দেওয়া আছে dunghill, অপশন আছে leaf, tree tops, milk cells। তাহলে আমাদের অপশন কি আছে dunghill। তাই এখানে আছে dunghill, কবিতাতেও আছে কি dunghill, তাই আমরা কি করবো, এই dunghill-টা নিচে দাগ দেব, উত্তর dunghill। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবারে বলছে the grunting pigs, গোত গোত করা শুকরগুলি, walk slowly, scramble and hurry, drive and swing। তোমরা দেখো the grunting pigs কোথায় দেওয়া আছে, এই দেখো the grunting pigs দেওয়া আছে, এই যে এখানে দেখো দেওয়া আছে, the grunting pigs that wait for all, scramble and hurry। কি দেওয়া আছে, scramble and hurry, দেখতে পাচ্ছ scramble and hurry, দেখো এখানে দেওয়া আছে অপশন, অবশ্যই scramble and hurry দেওয়া আছে, দেখো scramble and hurry। আর এই উত্তরটা ঠিক, ঠিক আছে। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা কি বলছি, spring was fluttering by, অর্থাৎ বসন্ত চলেছে ছলনা করে, কোথায় চলে গেছে, দেখো কোথায় চলে গেছে বসন্ত, কোথায় চলে গেছে, এই দেখো সামার স্ল্যাব, কোথায় সামার স্ল্যাব। তাহলে উত্তর কি আছে, অপশন কি আছে দেখো, অটাম স্ল্যাব, উইন্টার ল্যাবস, সামার স্ল্যাব, অর্থাৎ গ্রীষ্মের কোলে শুতে বা ঘুমাতে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি বলছে, the pigs move in the hurry for, the pigs move in the hurry for, pigs বলে শুকরগুলি। কি বলছে দেখো এখানে বলা আছে ঠিক আছে, the grunting pigs that wait for all, scramble and hurry। এই যে scramble and hurry অর্থাৎ শুকরগুলি হুড়ুড়ি করছে, তাড়াতাড়ি করছে, কিসের জন্য, এই দেখো কিসের জন্য, the acorns, অর্থাৎ ওক গাছের ফলের জন্য। অপশন কি আছে, ওয়াটার জলের জন্য, acorns ওক ফলের জন্য, শেল্টার আশ্রয়ের জন্য। তার উত্তর কি হবে acorns। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইগুলো আমাদের এমসিকিউ প্রশ্ন, এইভাবে তোমরা এমসিকিউ প্রশ্ন করবে। এরপর আমি নিয়ে আসছি, এখনই আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ট্রু ফলস প্রশ্নগুলি এবং সঠিকতা প্রশ্নগুলি। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা পরে আশা করি বুঝতে পেরেছো। একবার দেখে নাও।